সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এখন যে প্রশ্নটা আপনাদের মাথায় আসতে পারে যে আমি টাকটা ঢাকছি কিনা এই টুপি দিয়ে। আসলে বিষয় হচ্ছে হঠাৎ করে বৃষ্টি পড়ে, এই জন্য ক্যাপটা পরে রাখি। এখানে বৃষ্টি পড়বে না, আমরা অন্য আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সাদুল্লাহ খান ভাই। উনি হচ্ছেন সম্পাদক এবং সমাজ চিন্তাবিদ বলা যায়। ওনার আরো অনেক পরিচয় আছে। সালমান ভাইকে আজকে আমরা ডেকেছি একটা বিষয় নিয়ে, ইউনিক বলতে পারি, ইউনিকই বলা যায়। সালমান ভাই, প্রথমে আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। সালমান ভাই, আমি যে জিনিসটা একটু খেয়াল করছি গত কয়েকদিন যাবত এই বিষয়টা, সেটা হচ্ছে যে একটা জিনিস হয় যেটা আলোচনা অনেকে করে, যারা একটু আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার থাকে, এই ধরনের বিষয় থাকে, তারা একটু আশাবাদ ব্যক্ত করে যে আওয়ামী লীগ ফিরে আসবে। তো রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ ফিরে আসা একটা নিষিদ্ধ করা হয়েছে, একটা দলকে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেটা কতটা সম্ভব অসম্ভব সেগুলি যারা রাজনীতি বিশ্লেষক আছে ওনারা বুঝবে। আমি যে জিনিসটা খেয়াল করলাম এবং আমার কাছে একটু মনে হলো যে ইটস ভেরি রিজনেবল, যেমন মেট্রোতে যখন চড়ি তখন মানুষ আলোচনা করে যে আসছে তো বিএনপি ক্ষমতায় আসছে, আন্দোলন হয়েছে, আওয়ামী লীগকে সরানো হয়েছে, মেট্রো রদ করে দিয়ে গেছে তারা, মানে তারা একটা সহজ ভাবে বলে। তারপরে যখন মনে করেন এক্সপ্রেস ওয়েতে ওই দিন উঠলাম, তো দেখা যাচ্ছে যে যানজট কাটায় খুব অল্প সময়ের ভিতরে এয়ারপোর্টের দিকে চলে গেলাম, ফ্লাইওভার গুলি পার হইলাম। তো এই যে বিষয়গুলি আছে অবকাঠামোগত জায়গায় মানুষের ভিতরে এই আলোচনাটা কিন্তু চলে আসছে যে আওয়ামী লীগ করছে এই কাজ, মানে তাদের তো একটা ফেসিবাদী চরিত্র, স্বৈরতন্ত্র হয়ে ওঠা, এই জিনিসগুলি নিয়ে আমরা মানে আলোচনা না। বিষয়টা হচ্ছে কি যে মানুষের কথার মধ্যে কিন্তু আবার আওয়ামী লীগ চলে আসছে, কিন্তু একটা বাস্তবতা। তো আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করতেছেন? ধন্যবাদ। এটা প্রশ্নটা করা যত সহজ, এটা বিশ্লেষণ তত সহজ নয়। এখানে যেহেতু বর্তমান সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড, যে ভণ্ডামিনস যে কার্যক্রম নিষিদ্ধ করেছে, এই ভণ্ডামির প্রক্রিয়া থেকে বের হতে আওয়ামী লীগের সমাজের বিষয়টি আওয়ামী লীগের কিছুদিন ক্ষমতা থেকে বের হওয়া, বাইরে থাকাও দরকার আমি মনে করি। তারপরে বলতে আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতির অক্সিজেন, যে যতই বলুক বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ ঘুরে ফিরে আলোচনায় আসবে, ক্ষমতায় আসবে, জনগণের মনে মগজে সর্বত্র আওয়ামী লীগের অস্তিত্ব বিদ্যমান। আমরা বলি না, বলতে ঈশ্বর সর্বত্র বিদ্যমান, বাংলাদেশের ভূখণ্ডে সর্বত্রই আওয়ামী লীগ আছে। যে যতই করুক আমাকে কখনোই লুকানো যাবে না, নিশ্চিন্ন করা যাবে না, অদৃশ্য করা যাবে না, কারণ আওয়ামী লীগ তো মানুষের মনের মধ্যে আছে, চেতনার মধ্যে আছে। এই যে সাম্প্রতিক সময়ে আমার কথা প্রসঙ্গে আমি বলছি, বাংলাদেশের এককালীন ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি কান্ট্রি প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন উনি বললেন আগামী 50 বছরও শেখ হাসিনার মতো একজন নেতৃত্ব এবং উন্নয়নের চিন্তাশীল মানুষ বাংলাদেশ পাবে না। সুতরাং আগামী 100 বছরও শেখ হাসিনার উন্নয়নের মডেল, উন্নয়নের কর্মকাণ্ড, আপনি পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, যে এলিভেটেড এক্সপ্রেস সবকিছু মানুষের যে দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে যে অনেকটা সাবলীলতা, যে দুঃসহ যন্ত্রণা ছিল, এটা লাঘব করেছে। এই যে মেট্রো রেল, এই উত্তরাবাসী মেঘুরবাসী একটা আশীর্বাদ না, সেটা কোটি কোটি লোককে সুবিধা দিয়েছে। এবং এইরকম একটা সাহসী প্রকল্প এবং বাস্তবায়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদের পক্ষে মানে করা সম্ভব না, কারণ তাদের ঐতিহ্য, তাদের অতীত, আওয়ামী লীগ বলেন, বিভিন্ন জাতি পার্টি যারা আছে, তাদের কর্মকাণ্ড মানুষ দেখেছে, আমরাও দেখেছি। তাদের এরকম তো দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব বিএনপিতেও নাই, বাংলাদেশে আর কারো দলের নাই। সুতরাং শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের আদর্শ এটা অবশ্যই ঘুরে ঘুরে ফিরে আসবে। এটা কেউ শেয়ার করতে পারে, কেউ দামাই রাখতে পারবে না। আপনাকে ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে আপনি মানে এটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটে নিয়েছেন। আমি যেটা বলতে আপনার কথা তো সেটা আসছে, যেটা হচ্ছে কি যে অবকাঠামোগত যে কাজগুলি করছে আপনি, কিন্তু মূল জায়গাগুলি যেমন মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাস, যেমন শহর বাইপাস, এগুলি বলছেন। আমি সাথে সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক কাজ করা হচ্ছে। আমরা একটু আগে যখন আলাদা স্ক্রিনে আসার আগে যে কথাগুলি বলতেছিলাম যে মানে গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে রাস্তা, যেভাবে রাস্তা করা হয়েছে, অনেক সময় আপনার কাছে ঢুকে মনে হবে যে এদিন তো চলেই না, তাহলে এখানে এরকম একটা 14 ফুটের রাস্তা কি জন্য দরকার, পাকা রাস্তা। তো এরকম আছে। আমি ওইটাই বলতেছিলাম যে আপনি রাজনৈতিক কথাটা বলছেন যে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মানে এই বাংলাদেশের সামগ্রিক পরিচিতির সাথে আওয়ামী লীগের যে একটা অঙ্গাঙ্গির সম্পর্ক,
সেটার কথা আপনি বলেছেন। আমি ওইটা ঠিক আছে, আমি উল্লেখ করতে চাচ্ছিলাম যে ওনাদের যে আওয়ামী লীগের যে পদক্ষেপগুলি, বিশেষ করে অবকাঠামোগত ক্ষেত্রে, এখন কিন্তু আমি একটা ভিন্ন প্রসঙ্গে আসতেছি। সেটা হচ্ছে যে অবকাঠামোটা তৈরি করা হয় কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং ডিসেন্ট্রালাইজ করার জন্য, যে আমি আমার গ্রামে যদি ভালো রাস্তা থাকে, আমার ঢাকার বাইরে অন্য জায়গায় যদি সুন্দর কমিউনিকেশন থাকে, তাহলে অর্থনৈতিক উন্নয়নটা ওই সমস্ত ক্ষেত্র থেকেই হবে। এখন যে নতুন সরকার আসছে, তাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ আছে, এই যে আওয়ামী লীগের আমলে করে দেওয়া অবকাঠামোগুলিকে কাজে লাগায় না অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রবৃদ্ধি অর্জনের একটা পদ্ধতি করা। তো সেই চ্যালেঞ্জটা বিএনপি কতটুকু নিতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ। বিএনপির জন্য রাস্তাটা অনেক সহজ করে গেছে, কারণ আমি উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগ। যোগাযোগের অন্যতম হচ্ছে অবকাঠামো নির্মাণ। আপনি ব্রিজ, রেল, সড়ক, গ্রামীণ সড়ক, এগুলো তো অলরেডি করা হয়ে গেছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে উন্নয়নের ছায়া পড়ে নাই, উন্নয়নের দৃশ্যমান চিত্র নাই, এমন কোনো জায়গা নাই। সুতরাং বিএনপির জন্য মানে নতুন প্রকল্প নেওয়া দূরে, আগে যে উন্নয়ন অর্ধসমাপ্ত আছে বা উন্নয়ন যে সংস্কার করা, এটা করতে টাকা পাওয়ার মাধ্যমে চলে যাবে। ওরা তো দৃশ্যমান কোনো প্রকল্প যে তার রহমান আসিবুল্লাহ আই হ্যাভ এ প্ল্যান, তার প্ল্যানটা মানুষ কিন্তু জানেন না, প্ল্যানটাকে অদৃশ্য মনের মধ্যে আছে। বলতে আমার এই প্ল্যান যে আপনি বললেন 91 পিরিয়ড, সেই প্ল্যানটা প্রকাশ করা আছে। আমি এই 5 বছরে যেমন একটা অর্থনৈতিক পরিকল্পনা, 5 বছর পরিকল্পনা, 5 বছর মেয়াদী, 10 বছর মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে। তার 5 বছর ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা, প্ল্যান, প্ল্যানটা কি প্রকাশ করা উচিত। তার প্ল্যান কি জনগণ গ্রহণ করবে না করবে না, এই তার পরিকল্পনা যদি প্রকাশ হয়, প্ল্যান যদি সামনে হাজির করে প্রকাশ করে, তাহলে কতটুকু আমরা 6 মাস পরে, 1 বছর পরে কতটুকু অগ্রসর হচ্ছে, কতটুকু বাস্তবায়ন হচ্ছে, সেটা সঠিক পথে যাচ্ছে কিনা বিচার করতে পারে। কিন্তু বর্তমানে যে এই ধরনের মন্ত্রী পরিষদ বর্তমান প্রধানমন্ত্রী তৈরি করেছেন, তাদের তো খুব বেশি আশা করার কিছু নাই। কারণ আমার মনে হচ্ছে যাদের কর্মকাণ্ডে, যেমন প্রথম দিকে এই যে ক্ষমতায় আসার পর পরে একটা সংকটে পড়েছে, কি তেল সংকট, এই বলতে স্পষ্ট করে বলছে আমাদের কোনো সংকট নাই। আবার একটা বলছে স্কুলে অনলাইনে করবে, ছুটি বাড়িয়ে দিবে, এটা দৃশ্যবাদে দীর্ঘ নাই, গাড়ি তেল পাচ্ছে না, কান্নাকাটি করছে মানুষ। বাংলাদেশের একটা যুবক শ্রেণী যে গাড়ি চালিয়ে ভাত খায়, শিক্ষিত শ্রেণী, এরা তো কান্নাকাটি বলতে আমরা 15 ঘন্টা দাঁড়িয়ে তেল পাচ্ছি না, রেশনিং করে তেল দিচ্ছে। তো এই সমস্ত তাদের সংকট মোকাবেলার সুদৃষ্ট পরিকল্পনা আমি দেখছি না, সংকট আরো তারা যাচ্ছে। যদি ইরান, ইসরায়েল, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ যুদ্ধ বা আগ্রাসন, এই আগ্রাসন যত দীর্ঘস্থায়ী হবে, তত বেশি আমরা সংকটে পড়বো। এবং যে দীর্ঘমেয়াদী আগ্রাসনের ফলে বাংলাদেশ যে জ্বালানি সংকটে পড়বে, সেটা সমাধানের কোনো পরিকল্পনা তারা এখনো করেনি। এবং এটা থেকে বের হওয়ার কোনো রাস্তায় দেখি না। এই যে অনলাইনে ক্লাস করে এই যে ছুটি বাড়িয়ে মোকাবেলা করতে পারবে না। জি, সাদাত ভাই আপনাকে ধন্যবাদ। সাদাত ভাই, দর্শক আপনারা সাদাত ভাইয়ের কথার মধ্যে অবশ্যই সমালোচনার সুর পেয়েছেন, কিন্তু সাদাত ভাই কিন্তু দেশের ভালো চান, দেশ এগিয়ে যায় সেটা চান, এবং সংকট মোকাবেলায় সরকার সক্ষমতা অর্জন করুক সেটাও চান। আওয়ামী লীগের আমলে তৈরি করে দেওয়া অবকাঠামো কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি, সেটাও সাদাত ভাইয়েরই কামনা। কিন্তু সাদাত ভাই শঙ্কা প্রকাশ করছেন যে একটা এলোমেলো বিশৃঙ্খল অবস্থা শুরুতে একটু দেখা যাচ্ছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি উল্লেখ করেছেন, আপনারা খেয়াল করেছেন, যে তারেক রহমানের একটা বিখ্যাত ডায়লগ হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান বাট উই ডোন্ট নো হোয়াট ইজ হিজ প্ল্যান। আমরা যদি ওনার প্ল্যানটা একটু জানতে পারতাম, তাহলে অবশ্যই এটা আমরা আশা করি না যে 1 মাসের মধ্যে সব প্ল্যান বাস্তবায়ন হবে, কিন্তু আমরা এটুকু আমরা বলতে পারতাম যে না, দে আর অন দেয়ার ওয়ে, এটা আমরা বুঝতে পারতাম। তো যাই হোক, আজকে আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে এখনকার মতো। ধন্যবাদ।